মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। তবে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেলেও বাংলাদেশ প্রসঙ্গটি তেমন গুরুত্ব পায়নি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর উপর বেশি জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন রাকিব হাসান। যুক্তরাষ্ট্রে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আবহে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে বাংলাদেশের প্রসঙ্গটির উত্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দেন, যদিও মোদী প্রসঙ্গটি নিয়ে আলোচনা না বাড়িয়ে অন্য ইস্যুতে চলে যান। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है। তবে ট্রাম্প মোদী বৈঠক নিয়ে এরই মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ব্যক্তিরা। কথা বলছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও। বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার করছেন দেশি বিদেশি গণমাধ্যমগুলো। বিষয়টি নিয়ে কথা হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং অধ্যাপক শাহিদুজ্জামানের সাথে। বৈঠক নিয়ে দুই বিশেষজ্ঞরই রয়েছে ভিন্ন মত। মোদি এতই বিচলিত হয়ে গেছে এবং আকস্মিকতা যে আপনি এটা করেন শুনে সে প্রসঙ্গই পাল্টে ফেলছে, সে ইউক্রেনের বিষয়ে চলে গেছে। এবং এটাই বোঝা যায় যে তাদের যে প্ল্যান ছিল এটা ক্যাপিটালাইজ করতে পারে নাই। কাজেই এই বাংলাদেশ প্রসঙ্গটা আনার ফলে আমার ধারণা যে এটা ট্রাম্প অত্যন্ত টাইড আপ ইউক্রেন নিয়ে আর মধ্যপ্রাচ্য নিয়ে। ট্রাম্পের ব্যক্তিগত কোনো আগ্রহ নাই এই অঞ্চলে। উনি কেন বললেন, কেন আবার মোদির কথা বললেন, আবার 100 বছর কেন বললেন, তো সেগুলো নিয়ে আমার মনে হয় না সেগুলো ব্যাখ্যা থাকতে পারে বিভিন্নভাবে। যেটা আসলে দেখা দরকার সেটা হলো যে তারা দুজনে আলোচনা করেছে, এটা তো মোটামুটি স্পষ্ট। নাহলে সে বলতেও পারতো যে না, এটা আমি আলাদাভাবেই চিন্তা করছি, এটা কেন আপনারা বাংলাদেশ নিয়ে আলোচনা করছেন, আমি তো ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, তাই না, এটাও বলতে পারতো। অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর উপর জোর দেওয়ার পরামর্শ এই দুই আন্তর্জাতিক বিশ্লেষকের। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব কিন্তু সম্পর্ক উন্নয়নের না, মূল দায়িত্ব হলো বাংলাদেশের ভিতরে রাজনৈতিক রিফর্ম করে কিভাবে আরও গণতন্ত্রের চর্চাটা বাড়ানো যায়। আমি যদি সহজ ভাষায় বলতে পারি, এটাই তো মেইন, ওইটার উপরে আমার গুরুত্ব দেওয়া দরকার। প্রফেসর ইউনুসকে প্রচুর সম্মান দেওয়া হয়েছে, কাজে আন্তর্জাতিক অবস্থানটাকে শক্তিশালী করা তার জন্য একেবারেই এসেনশিয়াল। কেননা এখানে বৈদেশিক সাহায্যের প্রশ্ন রয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে ভারত যেভাবে অ্যাটাক চালাচ্ছে, ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে থাকতেই হবে। বৈঠক নিয়ে ভিন্ন মত থাকলেও তারা বলছেন প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে দুই দেশকেই এগিয়ে আসতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব নাগরিকের নিরাপত্তা দেয়া ও শান্তি শৃঙ্খলা রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এর উপরই নির্ভর করে সরকারের সাফল্য ব্যর্থতা। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বক্তব্যে সেবার মানসিকতা আরও জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে
যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি। শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে, আমি ওর মধ্যে যাবো না। শুধু তোমাদের কাছে এটুকু বলা, প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায়, এটাকে একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে। আইনের কোনো অসুবিধা নেই, কেউ বলবে না যে না এটা করা যাবে না, করা অবশ্যই যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের উপরই সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে মন্তব্য করে বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সরকারের গুরুদায়িত্ব বলে জানান সরকার প্রধান। এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। পাসপোর্ট প্রতিটি নাগরিকের অধিকার উল্লেখ করে হয়রানি বন্ধে এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এবারে ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব ওঠার কথা রয়েছে, যার মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের প্রতিটি নেতাকর্মীর কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ ও দেশের মানুষ। দলের মতো দেশকেও পুনর্গঠন করতে হবে। দেশকে ৩১ দফার ভিত্তিতে গড়ে তুলতে মানুষের মতামতকে অগ্রাধিকার দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নড়াইল জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই গণতন্ত্র রক্ষায় প্রতিটি নেতাকর্মীকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত 15 বছর। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। আমরা দেশের মানুষের সামনে 1 মাস 2 মাস বা 3 মাস আগেও নয়, আমরা আজ থেকে 2.5 বছর আগে প্রায় বাংলাদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি আমাদের 31 দফা দাবি। এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। তিনি বলেন, মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা করতে ভবিষ্যতে জনগণের মতামতের ভিত্তিতে নেতৃত্ব বাছাই করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। ক্ষমতার লোভে কেউ যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি রাখারও নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এখন এসেছে সামনে সময় কিভাবে দেশকে গড়ে তুলতে হবে। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে।
দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে আবার, যাতে করে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে পারে। যে কোনো মূল্যে আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশকে 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। ইউসুফ আলী, মাই টিভি। এই কাউন্সিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। নির্বাচন হলো একমাত্র পথ যার মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়া সম্ভব। বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, প্রায় 15 বছর একটা পাথর তাদের বুকের উপর চেপেছিল। সেই পাথর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো ধ্বংস করে দিয়েছিল। ভূমিকম্প হয়ে তরুণ ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ করে দিয়েছে। এবং গণতন্ত্রকে বাঁচানোর সুরক্ষিত হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে নিয়ে যেতে পারি। আসলে আমরা সেই লক্ষ্যে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করব। দেশে একাগারো বিরাজনীতিকরণের ইঙ্গিত দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান বলেছেন, দলবাজি বন্ধ করতে কাঠামোগত কিছু পরিবর্তন করা প্রয়োজন। হোটেল সোনারগাঁওয়ে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। নির্বাচনে কেমন প্রার্থী চাই এ নিয়ে আলোচনা করতে হোটেল সোনারগাঁওয়ে এ সভার আয়োজন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের রাজনীতি নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পথ বাণিজ্যের কথা এসেছে, মনোনয়ন বাণিজ্যের কথা এখানে আপনারা বলেছেন, এখানে খোলামেলা আলোচনা। এখন তো আর 5ই আগস্ট পূর্ববর্তী অবস্থা নেই, আমরা মনের কথা খুলে বলি। মানুষ 14, 18 আর 24 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। আমি দুঃখিত, মানুষ কেন 2009 সালে 8 সালের যে ডিসেম্বরের যে নির্বাচন সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না? 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয় তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসলে জাতিকে আবারও মাসুল দিতে হবে। দৃষ্টিভঙ্গি বদলাতে হলে এটা অত্যন্ত দরকার যে আমাদের কাঠামোগত কিছু পরিবর্তন আনতে হবে। দলবাজি করে কতগুলো নেতা সঙ্গে নিয়ে আমি রাজপথে হাঁটলাম কিংবা বিরাট গাড়ি নিয়ে আমি চললাম, সেটা কোনো নেতৃত্ব নয়। প্রার্থী হতে হবে একজন সৎ, আদর্শ ভিত্তিক, ন্যায়, যিনি দুর্নীতি করবে না। কারণ দুর্নীতি বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা সবাই বুকের রক্ত দিয়ে আমরা এটা উপলব্ধি করছি। ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেলার নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হোক এমনটি দেখতে চান না। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি। অন্য কোনো দুর্বসন্তি এর মধ্যে থাকতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দেশে আর কোনো ফ্যাসিবাদী সাংবাদিকতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এছাড়াও দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে অতীতের মতো আর কোনো ফ্যাসিস্ট গণমাধ্যম পরিচালনা না করার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি আহ্বান জানান। আবু সাইদপুর রিপোর্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যার মূল স্লোগান ছিল ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, গণমাধ্যম হবে ফ্যাসিবাদ মুক্ত। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ নিয়ে অতীতের মতো আর কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। শাপলার চত্বর সহ সব ঘটনার বিচার হবে। এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেটআপ যেন বাংলাদেশে না থাকে। কোনো সংবাদকর্মীকে হুটহাট করে ছাঁটাই, বেতন না দিয়ে চাকরিচ্যুত করা, প্রভাব খাটিয়ে বেতন না দিয়ে চাকরিতে বহাল রাখা, বিধি অনুযায়ী নিয়োগপত্র প্রদান না করা এবং ফ্যাসিবাদ বয়ানে সংবাদ পরিবেশনে নিয়ন্ত্রণ করার অপসাংবাদিকতা রোধসহ ফ্যাসিবাদী সমর্থনকারী মালিক পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। জুলাই গণ অভ্যুত্থান নিয়েও কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, আর বাংলাদেশ হবে বাক স্বাধীনতার দেশ। বাংলাদেশের সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। সেটার জন্য আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা আছে যাদের বিগত 16 বছর জনগণ খুঁজেও পায়নি। তারা এখন নতুন করে নতুন রূপে এই বাংলাদেশে এসেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে নারায়ণগঞ্জে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেমিনারে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসে আসছে জানিয়ে তিনি বলেন, বিগত 16 বছরে যে চর্চা ছিল না তা থেকে বেরিয়ে আসতে হবে। অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারাই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবে বলেও জানান সার্জিস আলম। শুধু ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল হচ্ছে না, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। শান্তি ও কল্যাণ কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে হেদায়েতি বয়ানের পর অশ্রুসিক্ত হয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাওলানা সাদ অনুসারীদের এই পর্বে মোনাজাত পরিচালনা করেন ইউসুফ বিন সাদ। চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 5 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেন। 12 সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে দেওয়া হয়। দেশের বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব করেন। এ বিষয়ে এনবিআর জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজন রেট আরও কমানো হবে। বিশেষ দিন থাকায় গত 2 দিনের পাঠক সমাগম কমে আসার পর স্বাভাবিক হয়ে এসেছে অমর একুশের বইমেলার চিত্র। ভিড় কম থাকাতে পাঠকেরা মেলার 16তম দিনে কিনে নিতে পেরেছেন তাদের পছন্দের বই। প্রকাশকরা জানান, ফাগুন আর ভালোবাসা দিবসে প্রচুর বই বেচা কেনা হয়েছে, তবে 21শে ফেব্রুয়ারির দিনকে ঘিরেও তাদের রয়েছে অনেক আশা। জাহিদ আহমদ বাবুর রিপোর্ট। সবাইকে তাক লাগিয়ে দিয়েছে গত 2 দিনের বইমেলার জনস্রোত।
রোববার বইমেলায় পাঠক সমাগম ছিল স্বাভাবিক। ভিড় কম বলে অনেকেই স্বাচ্ছন্দ্যে কেনেন তাদের পছন্দের বই। বইমেলায় কদিন ভিড় ছিল, ফাল্গুন ছিল, তাই আজকে আসলাম। গত 2 দিনের চেয়ে একটু তুলনামূলক কম। আমার অনেক ভালো লাগছে, গ্যাদারিং তেমন না। ফাল্গুনের রেশ এখনো কাটেনি, পুরো মাস ভরেই ফাল্গুন আসে। তবে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে আশাতীত বিক্রি হওয়ার কারণে প্রকাশক ও বিক্রেতারাও সন্তুষ্ট। যতটুকু আশা করছিলাম তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। ফাল্গুন থেকে একটু লোকের সমাগম দেখা যাচ্ছে। মহান 21শে ফেব্রুয়ারি দিনটিকে সামনে রেখে বই বেচাকেনা ভালো যাবে বলেও মনে করছেন স্টল মালিকরা। লেখক পাঠকের সমাগম, এই মেলা মানুষ আসবে, মেলাকে প্রাঞ্জল করবে, ধারণ করবে, সকলকে মেলায় আসার জন্য উদাত্ত আহ্বান। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।